বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বর্তমান সরকার বহুদিন পরে একটা নির্বাচিত সরকার, অনেকেই মনে করে কারো কারো ভিন্ন মতো থাকতে পারে বাংলাদেশ পেলে, এবং এই সরকার ইতিমধ্যেই তার 3 মাস অতিক্রম করলো। 3 মাস সময় 90 ডেজ 100 ডেজকে অনেকে হানিমুন পিরিয়ড বলেন, যদিও সরকার ঘোষণা দিয়ে কোনো হানিমুন পিরিয়ড ঠিক করেনি। তারা কিছু প্রোগ্রাম কিছু বিষয়ে 6 মাসের জন্য বা 180 ডেজের জন্য ঠিক করেছে। বাট অনেকে মনে করেন যে শুরুটা দেখলেই বোঝা যায় কি করবে তারা, কেমন করছে। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই প্রথম 3 মাসের একটু মূল্যায়ন শুনতে চাই এবং লক্ষণ কি বলছে আসলে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ইটস টু আর্লি, বাট তবু বলা যায় মর্নিং শোজ দ্য ডে। নট অলওয়েজ, নট অলওয়েজ। এখানে এটা হচ্ছে যে গভর্নমেন্টের একটাই ছিল যে তারা কোনো মেগা প্রজেক্টে যাবে না, কিন্তু অলরেডি কিন্তু তারা 2টা বড় চলে গেছে। একটা হচ্ছে যে বিমান কেনা হবে, অনেকগুলি বিমান, বোয়িং প্রায় 42,000 crore টাকা। আর আরেকটা হচ্ছে যে পদ্মা ব্যারেজ, এটা অ্যাকচুয়ালি 50,000 কোটি টাকা, কিন্তু ফার্স্ট প্রাইজে 34 বা 35,000 crore টাকা। তো এখানে আমি যেটা বলি যে এই 2টা প্রজেক্টের মধ্যে মেগা প্রজেক্টে করা যাবে না এমন কোনো কথা নাই, করতেই হবে। এটা কান্ট্রিটা তো বড় কান্ট্রি। এখানে পদ্মা ব্যারেজের যেটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটা একটা ভালো একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটা অনেক আগের থেকেই নেওয়ার কথা ছিল, কিন্তু ভারতের অবজেকশনের ফলে এটা করা যায়নি। এটা যে একেবারে ফারাক্কার মানে যে ব্যাড যে ইম্প্যাক্ট, অ্যাডভার্স যে ইম্প্যাক্ট সম্পূর্ণভাবে এটাকে করতে পারবে তা কিন্তু না, কিন্তু সাবস্ট্যান্সিয়ালি করতে পারবে। স্পেশালি গড়াই, মধুমতি, তারপরে এই যে নদী সিস্টেম, আরও কয়েকটা নদী সিস্টেম আছে যেগুলিকে এরা মোটামুটি ওয়াটার সিকিউরিটির ব্যবস্থা করতে পারবে। তো এটা একটা ভালোই। আর একটা বিষয় হচ্ছে যে যেটা আমি সবসময় বলে আসতেছি, যে পানির ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। তারা আলোচনা করে কিন্তু কোনোভাবেই তারা আপনার একটা কনক্লুশনে আসে নাই। এই 54-55 বছর হয়ে গেছে, কিন্তু আপনার এতগুলি ট্রান্সবাউন্ডারি রিভার, যেমন বলা হয় যে আমাদের 54টা আন্তঃসীমান্ত নদী, আসলে 54টা না, আসলে অ্যাটলিস্ট 126টা ট্রান্সবাউন্ডারি রিভার অ্যান্ড পিপল ওরা কিন্তু করছেন, আইডেন্টিফাই করছে। তাই এই নদীগুলির কিন্তু কোনো চুক্তি নাই। এই যে গঙ্গা চুক্তিটা, এটা ডিসেম্বরের 11 থেকে এক্সপায়ার করে যাবে বা শেষ হবে। তারপরে এটা যদি রিনিউ না করা হয় তাহলে কিন্তু আপনি থাকতেছেন এই চুক্তিবিহীন। এটাকে ছিল চুক্তিবিহীন, যেখানে কোনো তাদের দায়বদ্ধতা থাকবে না, কোনো রকমের দায়বদ্ধতা থাকবে না। সেই হিসেবে যে পানির উপর জন্য, যে নদীর পানির জন্য যে ভারতের উপরে যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা কাটানোর একটা উদ্যোগ হচ্ছে কিন্তু এই ধরনের, যে আপনি বর্ষাকালের পানি ধরে রাখবেন। এইখানে তারা যে ব্যারেজে সাধারণত ধরে রাখা যায় না, কিন্তু তারা এমনভাবে ডিজাইন করছে যে ইন স্ট্রিম তারা কিন্তু প্রায় 3 বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখবে। ওই পানিটাকে তারা গ্রীষ্মকালে, অর্থাৎ যে জানুয়ারি টু মে, ওই সময়কালের মধ্যে বিভিন্ন নদীতে তারা ওই পদ্মার সাথে যে ডিস্ট্রিবিউটরি যে নদীগুলি আছে, ওই নদীগুলিতে তারা এগুলি ছাড়বে, কন্ট্রোল হইতে ছাড়লে সেই নদীগুলিতে আপনার বায়োডাইভার্সিটিটা মেনটেন হবে, নাব্যতা মেনটেন হবে, মাছ থাকবে, এবং যে স্যালানিটি, যে এই যে লবণাক্ততাটা যেটা আমাদের এদিকে চলে আসতেছিল, সেটাও অনেকটা প্রতিহত হবে। অর্থাৎ একটা ভালো একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। এখন বাস্তবতা হচ্ছে এটার ফাইন্যান্সটাকে ম্যানেজ করা, এবং এটা নিজস্ব ফাইন্যান্সেই করুক, আর যে ফাইন্যান্সই করুক, এখানে যেন কোনো রকমের না হয়, দুর্নীতি না হয়, এবং ফার্স্ট ফেজের পরে সেকেন্ড ফেজ। এবং আমি মনে করি কি যে আমাদের একটা মেগা প্রজেক্ট থাকা উচিত, যে প্রজেক্টে বাংলাদেশের পানির ব্যাপারে ভারতের উপর নির্ভরশীলতা
ওই আলোচনায় আমরা একটু পরে সময় প্লেন নিশ্চয়ই যাব ভারতের সঙ্গে সম্পর্ক বা পানির ইস্যুতে। বাট অ্যাপার্ট ফ্রম দিস আর কোনো ইস্যু আপনি এই সরকারের সাফল্য ব্যর্থতা, আমি যেটা বলছিলাম যে লক্ষণ কি বলছে, যেমন আপনি দুর্নীতির কথা উল্লেখ করলেন যে মেগা প্রজেক্ট ভালো কিন্তু দুর্নীতি যেন না হয়। সো দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, সেই জায়গায়ও এই সরকারের কোনো কিছু দেখতে পান কি না? সরকারে দেখতে পাই না, সরকারে দেখতে পাই না। তবে যে গত সরকার, অর্থাৎ সরকার বলতে আমরা সরকারের কর্তা ব্যক্তিদের, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, আওয়ামী লীগ আমলের সরকার, আওয়ামী লীগ সরকার, তারপরে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির অনেক কথা কিন্তু আমরা বলছি, শুধু আমরা না, আমরা জানিও এবং অনেকেই পত্রপত্রিকা উঠছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকার, বিএনপি সরকার যেন তাদের বিষয়ে অনেকটা নির্লিপ্ত কিংবা লেনিয়েন্ট, এটা ইটস নট এ গুড সাইন। এটা ধারাবাহিকতায় আসা যায়। এখানে দুর্নীতি উৎখাত করার জন্য যারা যারা দুর্নীতি করছে তাদের তদন্ত হওয়া উচিত, ভালো মতো তদন্ত হওয়া উচিত এবং সেইভাবে প্রসিকিউট করা উচিত, যাতে তাদের যদি প্রসিকিউট করা হয়, আওয়ামী লীগের আমলের দুর্নীতিবাজ এবং ইউনিট সরকারের দুর্নীতিবাজ, তাদের প্রসিকিউট করা, যদি তদন্তকারী তো পাওয়া যাবে, যদি পাওয়া যায়, প্রসিকিউট করা হলে এই যে বর্তমান সরকার মন্ত্রী সচিব যারা উচ্চপদস্থ আছে তারাও সতর্ক হবে, তারাও কিন্তু সতর্ক হবে। অর্থাৎ এদেরকে সতর্ক করার জন্য হইলেও ওদের আগের দুর্নীতিবাজদের বিচার করা দরকার। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার মাসুদ কামাল, আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে কি দেখছেন যে সরকারের এই 3 মাস কেমন গেল এবং পারফরমেন্স লক্ষণ কি বলছে? এবং আমরা নানা সূত্রে জানি যে ইতিমধ্যে বেশ কয়েক দফা আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সরাসরি ইন পার্সন কথাবার্তা হয়েছে, সেখানে কি মনে হয়, মানে সরকার প্রধান তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে তিনি আসলে কি চান তার উপরে অনেক কিছু নির্ভর করে, এবং তিনি যা চাইছেন তার পারিষদ বর্গের মধ্যে সেটা ট্রান্সলেট তিনি করতে পারছেন কিনা বা রিফ্লেকশনটা আপনি দেখতে পান কিনা, সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এবং তিনি যেটা বলছেন সেটা আসলে কতটা মিন করছেন, সেই প্রশ্ন অনেকে তুলছে বা তুলতে পারে, তুলবার অধিকারও আছে, সেটাও আপনার কাছ থেকে বুঝতে। আপনার সঙ্গে আমি একমত। উনি যা বলছেন, উনি যা করতে চাইছেন, উনি যেটা বলছেন আমি ধরে নেই উনি ওনার সেটা একদম হৃদয় থেকেই বলছেন, মানে উনি এটা মিন করেন বলে বলছেন। কিন্তু একজন সেনাপতি কিন্তু একা যুদ্ধ করে না, তার সঙ্গে কিন্তু আরও লোকজন থাকে। মেসি কিন্তু একা খেলে না, আরও অনেকে থাকে। তো আপনি কিন্তু ধরেন আপনি মেসিকে নিয়ে এসে যদি বাংলাদেশে ফকিরপুর টিমের বানায় দেন, স্ট্রাইকার বানায় দেন, সেই টিম কিন্তু হারবে। ইনফ্যাক্ট সেনাপতি যুদ্ধের মাঠেও যায় না। হ্যাঁ, তো এখানে ওনার যেটা হয়েছে, আমার কেন যেন মনে হয় এখানে একটা সিনক্রোনাইজিং হচ্ছে না, এটা আমার ধারণা। আমি আপনাকে এক্সাম্পল দিই কয়েকটা জিনিস। উনি পুলিশ সপ্তাহের সময় বললেন যে আমরা দলীয় পুলিশ চাই না, প্রথম দিন বললেন। দ্বিতীয় দিন ওনাকে পেছনে বসায় রেখে আমার ঢাকা রেঞ্জ ডিআইজি বলা শুরু করলেন, 20 মিনিট ধরে বললেন যে উনি কিভাবে বিএনপির লোক। তারপর ওই পুলিশের ব্যাপারে ওই অফিসারের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন স্বরাষ্ট্র সচিব, ছিলেন আইজিপি, ছিলেন পেছনে বসে আছেন। সামনে দাঁড়িয়ে সে বলতেছে, সে যখন ক্লাস 7-এ পড়ে তখন সে জিয়াউর রহমানের ধানের শেষের মালা পরাইছে। তারপরে যখন সে স্কাউটে আসছিল এই আজিমপুরে, একদিন জিয়াউর রহমান গেছে, জিয়াউর রহমানের দরজা খুলে দিছে, জিয়াউর রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছে, বেগম জিয়া তাকে আবার চাকরিতে ফেরত নিয়ে আসছে। মানে উনি একজন যে সাচ্চা জাতীয়তাবাদী এবং বিএনপির কর্মী, এটা উনি প্রমাণ করে ছাড়লেন। আগের দিন কিন্তু প্রাইম মিনিস্টার বললেন যে আমরা কোনো দলীয় পুলিশ চাই না। মিলল না। এখন উনি যে তাকে চর মারবে, তা তো মারবে না। ওনার ভিতরে একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল। কী অ্যাকশন নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারতো, আইজিপি নিতে পারতেন, অথবা নিতে পারতেন, স্বরাষ্ট্র সচিব নিতে পারতেন। কেউ নিয়েছেন? অ্যাকশন তো এরাই নেবেন। কেউ নিয়েছেন? কেউ নেন নাই। তার মানে হলো ওই রেঞ্জ ডিআইজি যেমন প্রাইম মিনিস্টার কথাটা বোঝেন নাই, এই 3 জনও বোঝেন নাই। আর যদি এই 3 জন না বোঝেন অথবা বুঝেছেন কিন্তু গুরুত্ব দেন নাই, যদি পরেরটা হয় তাহলে তো এর চেয়ে অসহায় প্রাইম মিনিস্টার আমরা পাই নাই। 2 দিন পরে উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে, যে বলেন আমরা দলীয় শিক্ষক চাই না। বলছেন না ওখানে যে ভিসিরা বসে আসলো সে কি দলীয় না? ওখানে যে প্রো ভিসি বসে আসলো সে দলীয় না? তাকে তো দলীয় বিবেচনাতে নিয়োগ দেওয়া হয়েছে।
মানলাম আগে নিয়োগ দিয়ে দিচ্ছে, চলে আসলেন উনি, আসার পরের দিনই 11টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছে দলীয় বিবেচনায়। এবং তার প্রতিফল কী হয়েছে, এই যে গাজীপুরে যেটা ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা আছে, এখানে আজকেও মারামারি হয়েছে, 7 জন না 8 জন, মারাত্মক অবস্থা এই ভিসি নিয়োগ নিয়ে, দলীয় ভিসি না এগুলি। তাহলে ওনার কথা তো আমাদের শিক্ষামন্ত্রী বুঝেন না রে ভাই, বুঝেন না অথবা মানেন না, যে কোনো একটা। একদম শুরুর দিন আমি এটা কী বলবো, মানে আমার বলতে লজ্জাই লাগে, একদম শুরুর দিন উনি বললেন যে আমি সরকারি গাড়ি নিব না, সরকারি তেল নিব না, সরকারি ড্রাইভার নিব না। কেন বলেছেন বলেন তো? উনি না নিলে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাব? চেঞ্জ তো হবে না। উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন, উনি জনগণকে বলতে চেয়েছেন যে আমরা নিতে আসি নাই, আমরা দিতে আসছি। এটাই তো করেছেন, আর তো কিছু না। তো ওনার এই এক্সাম্পলটা কার জন্য ক্রিয়েট করছেন? আপনার জন্য না আমার জন্য? আমার জন্য তো না, আমার তো গাড়িই নেই, তো আমার জন্য তো ক্রিয়েট করেন নাই। সরকারের কোনো টাকা তো আমি নিই না কখনো, তাহলে আমি না। তাহলে উনি এই উদাহরণটা তৈরি করেছেন, করতে চেয়েছেন ওনার কলিগদের জন্য, ওনার ক্যাবিনেটের মেম্বারদের জন্য। একজন মন্ত্রী ছাড়া আর কেউ মানে নাই, কেউ এটা কোনো গুরুত্বই দেয় নাই। উনি আশা করে বসে আছেন এখনো। আমি কিন্তু আমি অতগুলি বলি না ওনার সঙ্গে আলাপ, এই শেষের কথাটা কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি যেটা করলেন আপনার মন্ত্রী ওটা মানলো না। কি বললেন উনি? উনি বলেন যে আমি তো ওনাদেরকে জোর করতে পারি না। ভাই উনি একটা জেনুইন ভদ্রলোক ভাই, উনি বলছেন আমি তো ওনাদেরকে জোর করতে পারি না। আমি কি আপনাকে আশা করেন নাই সবাই আপনাকে মানে? ওকে আমি আশা করেছি, কিন্তু আমি তো জোর করতে পারি না। এই জিনিসটা বুঝে ওই লোকগুলো বুঝে উনি যে দিন এটা ঘোষণা করলেন, আমি বিশ্বাস করলাম তার পরের দিন প্রত্যেকটা মন্ত্রীর হলফনামা চেক করছি, এবং এই হলফনামায় দেখছি যে সবচেয়ে কম ইনকাম হলো প্রধানমন্ত্রীর। আমি যদি হলফনামাটাকে সত্য মনে করি, সবার সবচেয়ে কম ইনকাম এই প্রধানমন্ত্রীর ইনকাম সবচেয়ে কম। তো যার ইনকাম সবচেয়ে কম সে যদি এত ছাড় উনি দিতে এটা পারে, করতে পারলেন, বাকিরা পারলেন না কেন? আর যাদের ইনকাম এত বেশি তারা কেউ করা মানে ছাড়তে পারছে, মানে এদের এত আছে এইটুকু ছাড়তে চায় না। মানে আত্মা ছোট, বইটা গ্রামে বলে না যে তুই বড় লোক হইতে পারিস তো তোর আত্মা ছোট। তুই আমাদের এই মন্ত্রীগুলি প্রত্যেকে ধনাঢ্য। আপনি বলেন আব্দুল আল মিন্টু, আমি নাম ধরে বলতেছি, আব্দুল আল মিন্টু, আমির খুসরো মাহমুদ চৌধুরী, এদের কত টাকারা জানে? কত বড় এটা কয় টাকার এরা জানে? এদের এই গাড়ি লাগে, এরা কি সরকারি গাড়িতে চড়ে? সরকার থেকে যে গাড়িটা দেয় তারা চড়ে? তারা তার চেয়ে অনেক দামি গাড়ি চড়ে। এইটুকু ত্যাগ করার মতো মানসিকতা এদের নাই। বড় লোক কিন্তু কলজা ছোট। এই ছোট কলজার লোক নিয়ে উনি কেমনি করে দেশ রান করবেন আমি বুঝি না ভাই। আমি আনহ্যাপি এই জন্য। আমি তারপরেও আমি মনে করি রিপেয়ার হয়ে যাবে। উনি তো 180 দিনের একটা দিয়েছেন, লক্ষ্যমাত্রা দিয়েছেন। আমি নিশ্চিত 180 দিন পরে অন্য সিন দেখবেন আপনারা। এটা আমি যতটুকু বুঝি বলতে দেখেন, মানতেছে কে তার কথাটা? কতগুলি উদাহরণ দিয়ে বলি। দেখেন, হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অভিযোগটা কী ছিল বলেন তো? যে উনি নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ কিন্তু এটা, যে উনি নির্বাচন ব্যবস্থা বলতে কিছু রাখেন নাই। ভোট দেয় না, নিজেরা আমরার মামুরা ইলেকশন করে, ঠিক আছে। এই গভর্নমেন্ট আসার পর কয়েকটা নির্বাচন তো হয়েছে, জাতীয় পর্যায়ে হয় নাই। এই যে বারের নির্বাচনটা, সুপ্রিম কোর্ট বারে হলো, ঢাকা বারে হলো, আপনি তো ইলেকশন করতে দিলেন 40 জন 42 জন লোকরে। কী লাভ হয়েছে? বারের ইতিহাসে এরকম ঘটনা একবার ঘটে নাই, তারা ঘটাইলো। তারপরে ভোট পড়লো কত? ভোট পড়লো হলো আপনার 36%। কিছু হইল কিছু? মাহমুদ্দিন খোকন পাস করছে। খোকন ভাই আপনারও পছন্দের লোক, আপনারও কাছের লোক, আমাদেরও খুব পছন্দের লোক, খুব ভালোবাসি লোকটাকে। গত বছর ভোট পাইছিল কত? সে 2682 মতো। এইবার ভোট পাইছে কত? 2900। উনি তো ওনার ভোটগুলি পাইছে রে ভাই, উনি তো ওনার ভোটগুলি পাইছে, এর চেয়ে বেশি পায় নাই। তাহলে আপনি কেন করলেন? আপনি তো এমনিও জিততেন। গতবার এই ভয়ঙ্কর অবস্থায় শেখ হাসিনার আমলে, গতবার তো হয় নাই, তার আগেবার শেখ হাসিনার ভয়ঙ্কর আমলে তারপরে তো মাহমুদ্দিন খোকন জিতছে। তো মাহমুদ্দিন খোকন এইবার সেই সাহসটা করতে পারলো না। এর মধ্যে এত আকাম করে ফেলেছে যে ভয় পেয়ে গেছে, আমার কেউ ভোট দিব না। তো কী লাভ হলো ভাই? নির্বাচন ব্যবস্থা কই? তো এই নির্বাচন ব্যবস্থা বিএনপির আমলেও দেখতে হবে। তাহলে কি পার্থক্য?
বললে মন খারাপ হয়ে যায়, কারণ আমরা তো এই সরকারকে আমরা পছন্দ করতে চাই, ভালোবাসতে চাই। আমরা একটা অসাধারণ, এবং আমি তো মনে করি যে অন্যদের সঙ্গে তুলনা করা যায় না। আমি তো ভাই অনেক সরকার প্রধান দেখছি, কিন্তু সে এরশাদের আমল থেকে, আমার সাংবাদিকতা জীবন থেকে তখন থেকেই সরাসরি দেখছি, কাছ থেকে দেখছি, একটু দূরের থেকে দেখি, বিভিন্নভাবে দেখছি। আমি তো এরকম প্রধানমন্ত্রী দেখি নাই, এরকম প্রধানমন্ত্রী দেখি না যেই নাকি অন্য যারা প্রধানমন্ত্রী হওয়ার পরে চার দিয়ে একটা দেয়াল উঠাই দেয়, আর উনি দেয়াল ভেঙে দিচ্ছেন, উনি অন্য লোকদেরকে ডেকে দিচ্ছেন, বলেন আমার সম্বন্ধে কি বলে লোকে। আমার সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন প্রথম দেখা, ওনার প্রথম প্রশ্ন যে আমরা কেমন করতেছি, জনগণ আমাদের সম্পর্কে কি বলে। তো আমাকে জিজ্ঞেস করার দরকার কি, ওনার চামচার অভাব আছে? কিন্তু উনি চামচাদের বাইরেও অন্য কারো কাছ থেকে একটা অপিনিয়ন জানতে চান। এটা এর আগে কখনো আমি দেখি নাই। আপনি তো অনেক প্রাইম মিনিস্টারের সঙ্গে মিশছেন, অনেক সরকার প্রধানের সঙ্গে মিশছেন, এরকম দেখিনি আমি। এরকম একজন লোক যদি ব্যর্থ হয়, তাহলে এই গ্রুপটার জন্য হবে। ডক্টর চৌধুরী। না, এখানে মাসুদ কামাল সাহেবের সব কথাই কারেক্ট। তারপর আমি একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা হচ্ছে কি, একজন সরকারি কর্মকর্তা, আপনি যে রেজাউল করিম মল্লিক সাহেবের কথা যে বললেন, উনি আমার শিবচরের ওনার বাড়ি, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত ভালো লোক, এবং উনি যে কথাটা বলছে যে উনি একেবারে শিশু কিশোর বয়স থেকে উনি জাতীয়তাবাদী ইসের সাথে জড়িত, এটা কিন্তু সত্য, একটু বানোয়াট কথা না, উনি আসলেই। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একজন যেটা উনি পাবলিকলি বলবেন কিনা, একজন সরকারি পাবলিকলি উনি বলছেন, উনি সহজ সরল লোক, উনি অত্যন্ত, আমি যতদূর জানি, উনি আগে দেখা হয়তো অনেক আগে যখন উনি কেবল পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করছে, সে সময় দেখেছি। উনি এটা পাবলিকলি বলছে যে এটা আমার বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর কিন্তু একটা রাজনৈতিক বিশ্বাস থাকে। এটাকে ছাড়া, আপনার কোনো রাজনৈতিক বিশ্বাস ছাড়া কোনো লোক তো নাই বলতে গেলে, এই লেভেলের লোক নাই। তো আমার এটা হচ্ছে যে সে রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সে কি সরকারি যে আইন আছে, সে কি দুর্নীতিবাজ, সে কি অত্যাচারী, সে কি ফাঁকি দেয় কাজে, এই বিষয়গুলি কি আপনি দেখবেন না? রাজনীতি করে, রাজনীতি, সে তো ভোট দেয়, তো সে তো ভোট দেয়, গোপনে দেয়। হ্যাঁ, গোপনে দেয়। আচ্ছা, গোপনে দেয়, ঠিক আছে, গোপনে দেয়। সে যদি ওপেনলিও দেয়, ওপেনলিও বলে, কিন্তু সে যদি সরকারি যত আইন কানুন যা কিছু আছে সব যদি মানে, আপনি কি তাকে মানে বাতিল করে দিবেন? আমি একটু বলে একটু বলে, আমি সে যে সজ্জন ব্যক্তি, এটা আমি ওনার সম্পর্কে আমি আগেই জানি, ওনাকে আমিও চিনি, সজ্জন ব্যক্তি। উনি বিএনপি করেন, বিএনপির ঘরানার লোক, এটা কখনো উনি অস্বীকারও করেন নাই না, কখনো অন্য অনেকের মতো ওই বর্ণচোরা হইয়া, বর্ণচোরা না, এটা কখনো বিগত আমলে লুকাবার চেষ্টা করেন, কোনো আপোষও করেন। আমি এগুলি সবই জানি, বাট আপনাকে হলো জানেন কি, আপনাকে ফোরামটা দেখতে হবে। এটা হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই ফোরামে বসে আপনি যখন ওপেন বলেন, আচ্ছা, যখন তারেক রহমান বলেন যে আমি দলীয় পুলিশ চাই না, যখন উনি বলেন, কেন বলেন? না, বলার প্রয়োজন আছে কেন? তারেক রহমান তো চাইবেনই যে, দেখেন আমি বলি, আর দেশ পরিচালনার জন্য তারেক রহমানের একটা পলিসি আছে, সেই পলিসিটাই তো বিএনপির পলিসি, কারণ উনি তো বিএনপির চেয়ারপারসন। কারেক্ট। উনি তো বিএনপির পলিসি যারা ধারণ করবে, অথবা বিএনপির পলিসিকে যারা বাস্তবায়নে সহায়তা করবে, উনি তো তাদেরকেই চান, এটা তো সত্য। কিন্তু তারপরে উনি কথাটা উচ্চারণ করেন কেন? দলীয় পুলিশ চাই না, এই উচ্চারণের একটা প্রয়োজনীয়তা আছে। ইলেকশনে পাশ করার পর তারেক রহমান বলেন নাই প্রথম ভাষণে, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা কোনো ভোটই দেন নাই, এই সরকার সকলের সরকার, বলার দরকার কি ছিল? না, এখানে জিনিসটা, মেসেজটা যাওয়া উচিত এইভাবে, আপনি যে দলই করেন, সরকারি কর্মকর্তা হন, ভিসি হন, কিন্তু আপনি যেন আপনার প্রতিষ্ঠানের বা যে আইন আছে, কানুন আছে, এটা বাইরে আপনি যাবেন না। এটা বাইরে গেলেই, এখন এই যে যার কথা আপনি বললেন, রেজাউল করিম মল্লিক সাহেবের কথা, উনি বিএনপি করেন, কিন্তু করেন বলে কি উনি বিএনপি যেসব দুর্বৃত্ত আছে
বা ধরেই নিলাম যে বিএনপির একটা লোক একটা কিন্তু অপরাধ করছে, আপনি এই কথা বললে তো উনি যে অন্যান্য অভিযোগ করছেন যে এতজন উপাচার্য কিভাবে নিয়োগ হলো, তাহলে তো ওই আলোচনাই করা যাবে না। উপাচার্যদের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু সে কি তার দলের লোকের চাকরি দিচ্ছে, সে কি তার দলের লোকরে ফার্স্ট ক্লাস পাওয়া দিচ্ছে? এই ধরনের যদি অপরাধ না করে, এটা অপরাধী না, কিন্তু অতীতে তো তাই হয়েছে, সবসময় তাই হ্যাঁ, হয়েছে দলবাজি। সেটাই তো কাজে আমরা কিভাবে এটা নিন্দা ছোট করি। বিশ্বাস আগেও করব? কিন্তু এই এক্সকিউজটাই দেওয়া হতো, আগেও এই কথাটাই বলা হতো। ডিবি হারুন এই কথাগুলি বলতেন। আমি তো ফলাফল তো- বিসিএস পরীক্ষা দিয়ে আসছি, এন করছি, আমারও তো চাকরি খেয়ে ফেলেছিল, আমি তো কিন্তু মামলা করে আসছি। আপনাদের কাজ দেখবেন, ডিবি হারুন আচ্ছা, যেটা আচ্ছা, করছে, কাজ তো যখন সরকার থেকে চলে যায় না, তখন কাজ দেখা সহজ হয়। না যখন সরকার থাকে তখন কাজ দেখা যায় না। না, ডিবি হারুনের কথা তো আমরা জানছি, অনেক আগের থেকেই জানছি। ডিবি হারুন একটা কুখ্যাত ব্যক্তি হয়ে গেছিল, সেই তার চাকরি থাকা অবস্থায় সে একটা কুখ্যাত ব্যক্তি ছিল, এবং সে যে দলীয় ছিল, অর্থাৎ দলীয় দৃষ্টিকোণ থেকে সে তার তাকে কিন্তু কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফোরামে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্ন ইন্টারভিউ তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কিন্তু একদম সুন্দর করে বলছে, বলেন আমার বিরুদ্ধে কী অভিযোগ। তাকে তো আমি একটা প্রোগ্রামে ছিলাম খালেদ মহিউদ্দিনের সঙ্গে, সে ছিল আর আমি ছিলাম, তো খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছে আপনি কি পালাবেন কিনা, উনি বলছে আমি পালাবো কেন, আমি তো একজন বিসিএস পরীক্ষা দেওয়া সরকারি কর্মকর্তা, আমার তো পালানোর কোনো প্রশ্নই ওঠে না। পালাই গেছে। না পালাই গেছে, সে পালানোর কাজ করছে সে। আপনি দেখেন যে ডিবি হারুন কি তার যে সরকারি যে পুলিশ যে আইন আছে, পুলিশ যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে কাজ করছে? করে নাই। আপনি দেখবেন সেইটা যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই সরকারি আইন আছে, আপনার বিধি আছে, সেই অনুসারে তারা কাজ করছে কিনা। প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে আপনি কিভাবে পরিচালনা করবেন, ভিসি কিভাবে পরিচালনা করবে, সেগুলো যদি সে না করে, সে যে দল করুক, সে যদি করে ঠিক মতো, তাহলে ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নেই। মঞ্জুর ভাই যদি আপনি এই যুক্তি দেন, তাহলে তো তারেক রহমান ওই কথাগুলি বলারই কোনো প্রয়োজন নেই। না, দরকার নেই তো। তার বলতে হবে যেটা, যে আপনি যে দল করুন না কেন, আমার কিচ্ছু আসে যায় না, আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনি কি ন্যায্যভাবে কাজ করতেছেন কিনা, আপনি কি দুর্নীতিবাজ কিনা, আপনি কি অলস কিনা, আপনি কি ঠিকমতো অফিসে যান কিনা, এই সবগুলি দেখতে হবে। না, আপনার সঙ্গে আমি একমত নাই। আপনি তাহলে দলীয় লোক আপনি তাহলে পাবেন কোথায়? দলবিহীন লোক। দলবিহীন লোক তো কেউ চায় নাই। দলবিহীন, আপনি দলীয় ব্যক্তি হবেন, দলীয় পুলিশ হবেন না। ব্যাপারটা আপনি খেয়াল করেন। আমি তো সেটাই বলতেছি। আপনি ব্যক্তিগতভাবে তো না, নিশ্চয়ই কোনো আপনি দলকে ভোট কোনো দিতে দল আপনার বিশ্বাসে থাকতে পারে। ইউনিফর্ম পরা থাকবেন, তখন যদি আপনি পুলিশের বলেন, আপনি পুলিশ হিসেবে কাজ না, করবেন। তখন যদি আপনি বলেন যে আমি বিএনপির পুলিশ, আমি বলেন আমি বিএনপি করি, তখন আওয়ামী লীগ, জামাত লোক আসবে না, আপনার কাছে জামাতের লোক আসবে না, কোনো বিচার চায়। সে কিন্তু ধরেন, বিএনপির বলে জামাত নাই, এবং সে বিএনপির বলছে- মধ্যে একটা ঝামেলা হইলো, আচ্ছা, জামাতের লোক তার কাছে আসবে না ভয়ে, ও তো বলছে, ডিক্লেয়ার করছে আমি বিএনপির। বিএনপি বলে নাই, সে বলছে জাতীয়তাবাদী। আচ্ছা, আমরা একটু এই আমি বিতর্ক জাতীয়তাবাদী, আমি জাতীয়তাবাদী। আমি একটু জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই যে সরকারের তো নানাভাবে অঙ্গীকার আছে, এখন যারা ক্ষমতায় আছে বিএনপি বা প্রধানমন্ত্রী হিসেবে, যেটা মিস্টার মাসুদ কামাল উল্লেখ করবেন, তাদের এক সময়কার 31 দফা, পরবর্তী পর্যায়ে তাদের ইলেকশন ম্যানিফেস্টো, জুলাই চার্টারে নোট অফ ডিসেন্ট সহ কিছু বিষয়ে তাদের স্বাক্ষর। আপনি কি মনে করেন কিনা কোনো জায়গায় তারা ডেভিয়েট করেছে গত 3 মাসে তাদের অঙ্গীকার থেকে? জনগণের কাছে অঙ্গীকার, অন্য কারো কাছে কোনো অঙ্গীকার কিনা, কোনো কমিশনের কাছে, সেই জায়গায় সেই আলোচনায় যাচ্ছি না। জনগণকে দেয়া ওয়াদা থেকে তারা বিচ্যুত হয়েছেন কিনা ইতোমধ্যে, এরকম কোনো? এখন পর্যন্ত তাদের যে 31 দফা, সেটা তো সব ইমপ্লিমেন্ট তো এখন পর্যন্ত করার সময় হয় নাই। এখন সময় হয় নাই, কেবল তারা একটা একটা করে করতেছে, এবং খাল কাটার করতেছে, কার্ডের কথা বলছে, এগুলো ইমপ্লিমেন্ট শুরু করছে, এটা ফাইন। একটা বিষয়ে তারা দ্বিচারিতা করছে, সেটা হচ্ছে কি, যে আপনারা সে জুলাই সনদে হা ভোট দেন, এবং হা ভোটটা দিতে বলছে, হা ভোট হয়ে যাওয়ার পরে সে বলছে যে আমরা এটা বাধ্য হয়ে করছি, আমরা নাহলে কৌশল হিসেবে ইলেকশনটা করানোর জন্য। এই বিষয়টার একটা বড় ধরনের এক্সপ্লানেশন দেয়া দরকার, যে কি ঘটনা ঘটছিল যে আপনারা বাধ্য হয়েছেন এই দ্বিচারিতা বা এই কৌশল হিসেবে। ওনারা মনে করেছেন যে কোনোভাবে ইলেকশনটা হয়ে যাক, ইলেকশন, কারণ আপনি যদি গ্রেটার গুডের কথা বলেন, ওই তাহলে ঠিক সরকারের আছে। ইলেকশন করার ইচ্ছে ছিল না, তখন হয়তো বলেননি, কিন্তু এখন ওনারা না, এটা সেই বলছেন। হিসেবে যদি বলেন যে সার্বিক বিবেচনায়, তাহলে তো তারা ঠিকই করছে যে অ্যাটলিস্ট ইলেকশনটা আমরা করি। এবং এখন তো শোনা যাচ্ছে সালাউদ্দিন সাহেবের কমেন্ট থেকে যে ইলেকশন সে দিতে চাইছিল না, ইলেকশন ইউনূস সাহেব দিতে চাচ্ছিল না, এবং ইলেকশন যদি না দিত তাহলে আপনি ইলেকশন তো জোর করে আদায় করতে পারতেন না। এই একটা ডক্টর ইউনূসের একটা বড় শক্তি ছিল। আর একটা ছিল কি,
জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ পলাতক হয়ে গেছে, এখন মাঠে আছে বিএনপি, মাঠে ছিল বিএনপি, এখনও আছে, আর ছিল জামাত। এখন ইউনূস সাহেবের সাথে যে জামাতের যে একটা ভালো সম্পর্ক ছিল, সব কাজ তারা মোটামুটি একই ইউনিসনে করে গেছে। জামাত যদি ইলেকশনে না পার্টিসিপেট করতো তাহলে তো এই ইলেকশন আমি দামি ইলেকশন হয়ে যেত। সুতরাং ওইখানেও কিন্তু একটা নাজুক অবস্থা ছিল। সেই পরিপ্রেক্ষিতে যদি বলেন যে আমরা হা ভোটের কথা বলা, পরে তো অনেকে বলছে যে হা ভোট, আমরা তো বলছি যে না ভোট, প্রথমত তারা না ভোটের কথা বলছিল, তারপরে না হঠাৎ করে ঘুরে গেল যে হা ভোট তোমরা এই দাও। সেই হিসেবে ইয়াস, তারপরেও একটা কথা হলো যে জনগণের সামনে যখন আপনি একটা কথা বলবেন অনেকটা চিন্তা ভাবনা করে বলতে হবে। আর এইখানে এক্সপ্লেইন করা দরকার যে কেন আপনারা এই কাজটা করছিলেন, ইউনূস সাহেব কেন আপনারা ভয় পাচ্ছিলেন যে ইলেকশন দেবে না। যদি সে ইলেকশন না দেয়, সে যদি ইলেকশন না দেওয়ার ষড়যন্ত্র করে থাকতো, তো জাতির এগেনস্টে ডক্টর ইউনূস ষড়যন্ত্র করছে, যে সে তো একেবারে তাহলে আপনার, সে তো বিশ্বাসঘাতক। সে ক্ষমতায় দেওয়া হয়েছে তাকে কি করার জন্য, ইলেকশন করার জন্যই তো গেছে অল্প সময়ের মধ্যে। সে যদি কায়দাকানুন করে থাকে এবং এইটা যদি ক্রেডিবল এভিডেন্স বিএনপির কাছে থাকে, সেটাকে তুলে ধরা দরকার যে তারা এই কাজ করছিল, তারা ইলেকশন দিতে চায় নাই, সেই জন্য বাধ্য হয়ে আমরা এই হা ভোট করছি, আমরা কপটতার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এই জিনিসগুলিকে এক্সপ্লেন করা দরকার, জাতি সেটা বুঝবে। মাসুদ কামাল, আপনি কি মনে করেন কিনা যে এরকম কোনো বড় ব্যত্যয় বিচ্যুতি সরকার করছে যেটা জনগণের সঙ্গে অঙ্গীকার বা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে? দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটা বুঝতে চাই যে আমরা যেহেতু মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কথা বলছি বা তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করছি, আপনি দেখেন কিনা যে কোনো বিশেষ জায়গায় যেটা নজরে এসছে যে এখানে আসলে একটা চরম ব্যর্থতা বা বড় ব্যর্থতার পরিচয় সরকার দিচ্ছে বা হ্যান্ডেল করতে পারছে না, ডেলিভার করতে পারছে না? ব্যর্থ যেটা হয়েছে সেটা, যেটা নাকি মঞ্জুর ভাই বললেন, আমি ওনার সঙ্গে একমত যে যে ওনারা তো হা ভোট দিতে বলছেন। দেখেন এই যে একটা ঝামেলা হচ্ছে না দুই পক্ষে, বিরোধটা, মূল বিরোধটা কি বলুন তো? একটা পয়েন্টে মূল বিরোধ হলো উচ্চ কক্ষ কীভাবে নির্বাচিত। সংবিধান সংশোধনের অন্যান্য যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে তেমন একটা মানে আপনার হেলদোল নেই, খুব একটা ঝামেলা হবে না, একটু ছাড়টা সবাই দিবে। কিন্তু মূল যে বিরোধটা পিআর রেট, সেটা হলো উচ্চ কক্ষটা কি পিআর পদ্ধতিতে হবে, মানে পিআর ভোটের ভিত্তিতে হবে না আসনের ভিত্তিতে? আসনের ভিত্তিতে হবে। এই হলো মূল বিরোধটা। বিএনপি চাচ্ছে যে নিম্ন কক্ষের আনুপাতিক হারে হবে, ওরা চাচ্ছে যে ভোটের আনুপাতিক হারে হবে। এটা হলো মূল বিরোধ। তো আপনি যখন হা ভোট দিতে বলেন, যেমন আমি কিন্তু ব্যক্তিগতভাবে গণভোটের কোনো বৈধতা দেখি না। আমি মনে করি গণভোটটাই ছিল অবৈধ, এটা আমার অপিনিয়ন। কিন্তু ওনারা তো গণভোটে রাজি হয়েছেন বিএনপি, এবং নট অনলি দ্যাট, তারেক রহমান একবার ভোটে ভোট দিতে বলছেন, একবার বলেছেন, সেটা উনি নিজের থেকেই বলেন। আর ওনার নেতাদের তখন সমালোচনা হচ্ছিল যে ওনারা কিছু বলছেন না, বারবার ও তো বলবেই, ওরা তো তাকে ইরিটেট করবেই, এটাই তো ওদের পলিটিক্স। তো এটা ওদের পলিটিক্সের কাছে আপনি ধরা খেলেন কেন? বলছেন যখন আপনি বললেন তখন ওইখানে যে 4টা প্রশ্ন, ওই 4টা প্রশ্নের মধ্যে কিন্তু স্পষ্ট করে, একটা প্রশ্নের কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে। তার মানে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষতা আপনি নৈতিকভাবে জনগণের কাছে অঙ্গীকার করছেন না বাইরে বইলা, আপনি তো হা ভোট দিতে বলছেন না। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এখন আপনি যেভাবেই দেখেন না কেন, আপনি যদি আসনের অনুযায়ী দেখেন সেটাও প্রপোর্শন অনুযায়ী। ওখানে স্পষ্ট করে লেখা আছে যে ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবে। ওই 4টা প্রশ্নের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। ওনাদের আবার ডিসেন্ট ছিল, কিন্তু হ্যাঁ ওই যে 84টা দফার মধ্যে হ্যাঁ যাই থাকুক, নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু উনি বলছেন ভোটের সময় তো সেটা ছিল, এবং আপনি এগ্রি করেছেন। 4টা প্রশ্ন আপনি তো এগ্রি করেছেন গণভোটে, সেটা বলছেন। গণভোটে যে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো লেখা আছে স্পষ্ট করে যে আপনি ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ করবেন, এবং সেইটাতে ভোট দেওয়ার জন্য, হা ভোট দেওয়ার জন্য আপনি জনগণের কাছে আহ্বান জানাইছেন। এখন তো আপনি সরেন, স্পষ্ট দ্বিচারিতা, এটা আপনি পারেন না। যদি এটা আপনার এখন হয়তো বলবেন যে আমি ক্ষমতায় আছি, আমি 213টা পাইছি, আমার কে কি বলবে? হ্যাঁ বলবে না, না, কিন্তু এখন তো ওনারা ওটা বলছেন না, যেটা ওনারা বলছেন যে তখন আসলে আমরা অনেক কিছুতে এগ্রি করেছি। ইলেকশনটা এইটা হলো কি জানেন, এটা হলো কি আরো ভয়ঙ্কর কথা। এই জন্য ভয়ঙ্কর কথা যে আপনারা তখন ভয় পেয়েছেন যদি ইলেকশন না হয়,
তার মানে একটা ইলেকশনের জন্য, ভালো একটা ইলেকশনের জন্য আপনি ডক্টর ইউনূসের মতো একজন লোকের উপর ডিপেন্ড করছেন, একজন অবিশ্বস্ত লোকের উপর আপনি ডিপেন্ড করছেন। অবিশ্বস্ত ব্যক্তি, স্বার্থের চূড়ান্ত প্রকাশ উনি দেখেন, স্বার্থপর, এবং উনি দেশের মানুষকে তো ভাবেনই না, এই লোকের উপর ওরা ডিপেন্ড করছেন। বাট আপনাদের তো ডিপেন্ড করার কথা ছিল জনগণের উপর। আপনাদের জনগণের দল, এবং এদেশের জনগণ যে আপনাকে চায়, এটা তো ভোটের রেজাল্টই আমরা দেখলাম। তাহলে সেই জিনিসটাই, জনগণের শক্তিটাকে আপনারা ইগনোর করলেন। ইগনোর করে একজন ব্যক্তির যে মানে আকাঙ্ক্ষা, সে দেখেন একজন ব্যক্তি যে কিছু, জনগণের আকাঙ্ক্ষা থাকলে, জনগণের শক্তির কাছে এরকম একটা ব্যক্তি যে ধুলাই উড়ে যায়, তার তো 1 বছর আগেই উদাহরণ পাইছেন আপনার হাসিনাকে দিয়া। তো ওইটা থেকে আপনি শিখেন নাই, শিখেন নাই। তো এই জায়গাটা তো ওনারা জনগণের দল হিসেবে আরও নিজেদেরকে, ওনারা তো জনগণের উপর ডিপেন্ডই করতে চাচ্ছেন না। উনি ডিপেন্ড করতেছেন ইউনূসের উপর, ওনারা ডিপেন্ড করতেছেন আমেরিকার উপর, ট্রাম্পের উপর, যে কারণে খলিলকে ওনাকে হজম করতে হচ্ছে। খলিল কি বিএনপি নাকি? খলিল তো একটা ফরেন বডি। মানুষের শরীরের মধ্যে যখন ফরেন বডি ঢুকে যায়, ওটা কিন্তু কোনোভাবে এখানে থাকবে না, পচায় গেলে আপনি কিন্তু বাইরে যাবো। ফরেন বডি, ওই যে বিডার চেয়ারম্যান, ফরেন বডি, ফরেন বডি, এদেরকে আপনি ধারণ করতে পারবেন না, আপনি ডুবাবে। আমি বললাম তো, বিএনপির জন্য যদি বড় কোনো ক্ষতির কারণ কখনো হয়, এই 2 লোক হবে, 2 চালিয়াত। কথা বলতে পারে ভালো করে তো, 2 চালিয়াত। নাকি আরো সংখ্যা কি আরো বড় হবে, নাকি এই 2 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার কথা অনুযায়ী আর কি? এখন পর্যন্ত 2টা তো দেখতে পাচ্ছি, ওরা আর কে কে বাইরে, কে কে গুপ্ত আছে। গুপ্ত তো একটা শব্দ আমাদের মধ্যে আছে, গুপ্ত সুপ্ত। কোন গুপ্ত কোন থেকে উকি দেয় কে জানে, ওটা কয়দিন পরে যায় কারো। কিন্তু এই 2 ফরেন বডি ভাই ভালো ভোগাবে, দেখেন আপনি। ডক্টর চৌধুরী, না ফরেন বডি ভোগাবে, এটা তো আমরা ভুগতেছি অলরেডি, ভুগতেছি। তার প্রমাণ হলো আপনি একটা চুক্তি করে ফেললেন আমেরিকার সাথে। আমি এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে যাচ্ছিলাম যে সরকারের বৈদেশিক নীতি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে আমি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেটাকে কিভাবে দেখেন? প্রথমত বৈদেশিক নীতির ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ এখন একটা নাজুক পরিস্থিতিতে আছে। তা নাজুক পরিস্থিতিতে এই জন্য বলতেছি, ভারতের সাথে এদের সম্পর্ক ন্যাচারালি সেই পর্যায়ে নাই, এটা এখন পর্যন্ত নর্মালাইজড হয় নাই। চীনের সাথে সম্পর্কটা খুব একটা ভালো হয় নাই, এই যে গত মিটিং করছে না, খুব একটা ভালো হয় না। ভালো না হওয়ার কারণ হলো যে আপনি এমন একটা চুক্তি করছেন আমেরিকার সাথে, যে চুক্তিতে যে কোনোভাবে ইচ্ছে করলে আমেরিকা চীনের থেকে যেসব জিনিসপত্র, অস্ত্রপাতি আপনি কিনেন, সেটাকে ভেটো দিতে পারবে। আপনি নিউক্লিয়ার প্রোগ্রামে ভেটো দিতে পারবে, অনেক কিছুতে ভেটো দিতে পারবে। আপনার যেমন মেডিসিন ইন্ডাস্ট্রিটা আমাদের গড়ে উঠছিল, এইটাকে সরবরাহ করে দিচ্ছেন। যে এফডিএ যদি ওইখানে থাকে, মানে সার্টিফিকেশন থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওটা রেজিস্ট্রেশন করতে পারবে প্রোডাক্ট। এখন জেনেরিক প্রোডাক্টও নিয়ে এটা হচ্ছে। সুতরাং আমাদের জন্য অনেক ক্ষেত্রেই একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেমন আপনি যে প্রথমেই আমি যেটা বললাম যে মেগা প্রজেক্টের কথা, আপনি 42,000 টাকা দিয়ে আপনি যে প্লেন কিনলেন, 42,000 না, 42,000 কোটি 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 আচ্ছা, এটা পদ্মা ব্রিজের থেকেও এক্সপেন্সিভ একটা প্রজেক্ট আপনি করে ফেললেন। অনেকে বলে যে এটা তো 2034 সনের থেকেই শুরু হবে, ওই সময় থেকে। তাই বললাম, ভাই আমার ইনকাম নাই, আমি যদি একটা গুলশানে 10 কোটি টাকা একটা ফ্ল্যাটে বুকিং দিয়ে রাখি, তাহলে আমাকে কেউ আর টাকা পয়সা দিবে? বলে তো অলরেডি দেউলিয়া হয়ে গেছে, এর তো টাকা নাই। তা আপনার টাকা নাই, আপনার 42,000 কোটি টাকা, এখন এই সরকারকে আমি দোষ দিব? সরকার দোষ দেওয়া যাবে না, আপাতত যাবে না, যতক্ষণ পর্যন্ত আরও তথ্য জানি। এই ফাঁদে তো ফেলাই গেছে ওই ফরেন বডিরা, এই ফরেন বডি এই ফাঁদে ফেলাইছে কিন্তু। সুতরাং জাতির সামনে এই ফরেন বডির এই মূল উদ্দেশ্য কি, কেন তারা করছে, এগুলি বিকশিত মানে করা দরকার, কি বলে মানে। বাট আপনার যেটাকে ফরেন বডি বলছেন, এই ফরেন বডি কেন ইনজেক্ট মানে করতে হলো বা এর মধ্যে আসলো কেন, সেই প্রশ্ন কি মানে আমি জানি না আপনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে উত্তর আছে কি না, আমার সঙ্গে ওটা আলাপ হয় না, কিন্তু এই প্রশ্নটা আমি বহুবার করছি, একদম প্রথম দিনই করছি। প্রথম দিন যেদিন ক্যাবিনেটের নামটা ঘোষণা করা হয়েছে, ওই দিনই আমি প্রশ্নটা করেছি। আমি বলেছি যে হোয়াই খলিলুর রহমান, এই প্রশ্নটা আমি করেছি, এবং আমি এখন পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর পাই নাই।
এবং আমি জানি এই প্রশ্নের আসলে কোনো উত্তর নাই। কেন নেই, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে এই লোকটা চালিয়ে টাইপের লোক, তো উনি ভয় দেখাইছে যে তোমার কিন্তু ভেনেজুয়েলার মতো অবস্থা হয়ে যাবে তুমি যদি মানে একজন ব্যক্তি আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, ডক্টর মঞ্জুর চৌধুরী বলবেন এখানে, একজন ব্যক্তি একটা সরকার প্রধানকে বা একটা সরকারকে বা একটা এত বড় দলকে যাদের জনগণের সঙ্গে সম্পর্ক, একজন ব্যক্তি এরকম বুঝিয়ে যদি একটা কাজ আদায় করে ফেলতে পারে, তাহলে তো এই সরকারকে খুবই ভালনারেবল বলতে হবে। ভালনারেবল তো বটেই। আমি তো বললাম ভাই, আজকে আমি এখানে বললাম যে খলিলুর রহমান কেন, কোন যুক্তিতে, দেখেন কতগুলি সমস্যা করছে এটা করে, বিএনপি কি পরিমাণ লস করছে। আমি এটা একদম ক্যাটাগরি গেলে আগেও বলছি, আবার বলি আপনাকে। প্রথম হলো কি যে অন্তর্বর্তীকালীন সরকার তো কিছু নাই আমাদের, আমি ধরে নিচ্ছি এটা তত্ত্বাবধায়কের আদলে কিছু একটা। তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা এই যাবৎকালে পরবর্তী সরকারের মন্ত্রী হয়েছে এরকম কোনো এক্সাম্পল নাই। কেন নাই? এই কারণে যদি তাকে পরবর্তী সরকারের মন্ত্রী বানানো হয়, তাহলে ওই সরকারের ওই অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠে লস কার? লস কিন্তু যে সরকারটা ক্ষমতায় আসে তার লস। লোকে বলবে যে আপনারা তো আসলে 2 নম্বর ওই সরকারের সঙ্গে গাঁট ছাড়া বাইধে আসছেন আপনি, তাহলে এখানে লসটা কার হয়েছে? বিএনপি গভর্নমেন্টের হয়েছে। যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে ওনার কারণে কিন্তু। এবং দেখেন উনি কোন উপদেষ্টা ছিলেন? উনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তো নিরাপত্তা উপদেষ্টার আন্ডারে কারা কারা ছিল, কোন কোন বিভাগ ছিল? এখন আমি যদি বলি সেই বিভাগগুলি সক্রিয় রাখছে উনি এদের পক্ষে, তাহলে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মনে আরো প্রশ্ন জাগলো। তো এই পুরা বিষয়টা, এটার কি রিস্ক, এই রিস্ক বিএনপি কেন নিয়েছে, এই ব্যাখ্যাটা আপনার এই অনুষ্ঠানে বসে আমি দাবি করলাম। আপনি নিশ্চিত থাকেন এর উত্তর দেওয়ার জন্য কেউ আসবে না, কারণ তাদের কাছে কোনো উত্তর নাই। প্রশ্ন কমন পড়ে নাই, তারা বলবে প্রশ্ন কমন পড়ে নাই, এই প্রশ্নের উত্তর আমি দিব না। ছোটবেলায় এরকম বোধ করছি আমরা, পরীক্ষার হলে যে বলছি না প্রশ্ন কমন পড়ে নাই, সিলেবাসের বাইরে প্রশ্ন করছি। আমার ধারণা এই প্রশ্ন তাদের সিলেবাসের বাইরে গেছে। শুনেন, আপনার প্রশ্ন একটু সাপ্লিমেন্ট করি আপনার উত্তরটার। যে ভয়তে 42,000 কোটি টাকা দিয়ে 14টা প্লেন কেনা হয়েছে, ঠিক সেই ভয়তেই এই 2 ফরেন বডিকে সরকারের মধ্যে রাখতে হয়েছে। এইখানে একটা জুজুর ভয়। বাট আমি যেটা আপনি যেটা ইঙ্গিত করছেন, আমার যদি ভুল না হয়, অন্তত এটা যদি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে, যুক্তরাষ্ট্র এটা কোনো সরকারকে বলবে যে একে সরকারে নিতে হবে বা একে, মানে এটা না, ওই ভেনেজুয়েলা থেকে তুলে আনা এটা ঠিক আছে, এটা করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই লেভেলে এসে যে একে মন্ত্রী রাখতে হবে, এই আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র, আমি যতটুকু তাদের পলিটিক্স বুঝি, যুক্তরাষ্ট্র বলছে কি, আমি পক্ষ বিপক্ষ নিচ্ছি না, আমি পক্ষ কি যুক্তরাষ্ট্র বলছে কি বলে নাই সেটা ম্যাটার না। এরা কি বলছে, এরা কিভাবে কনভিন্স করতে পারছে, মানে ব্যক্তিবর্গদেরকে কিভাবে কনভিন্স করতে পারছে। এখানে এই ভদ্রলোক যেটা করলো, গণতন্ত্রের জন্য একটা অশুভ একটা এক্সাম্পল সৃষ্টি করলো। আমি দেখেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের থেকে কেউ কিন্তু অ্যাডভাইজার হয় না, যদিও আছে, ইউনিসেফ ছিল, কিন্তু ইউনিসেফ কিন্তু 91-এ খুব সম্ভব এই প্রাথমিক শিক্ষা বিষয়ক অ্যাডভাইজার ছিলেন। আচ্ছা, তো উনি তো আবার চিফ না, উনি তো আর পরের গভর্নমেন্টে ইলেক্টেড গভর্নমেন্টে যায় নাই, বিতর্কটা সেই জায়গায় আসে নাই। কিন্তু এইখানে নেক্সট যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা তো নষ্ট হয়ে যাবে। যেই উইন করবে ওই রকম এই ইসের মতো, এই খলিলের মতো করছে। যে খলিল সাহেবকে যদি এখন কেউ বলে যে উনি এই সরকারে পররাষ্ট্রমন্ত্রী হবে বইলা বিএনপিকে সাপোর্ট করে গেছে, আপনি কী উত্তর দেবেন? আপনার তো কোনো উত্তর নাই। সুতরাং ওনাকে এখন উনি ইউএনজি এর প্রেসিডেন্ট ইলেকশন করছেন, তো সবাই মিলে বাংলাদেশের নাগরিক হিসেবে ওনাকে সমর্থন করা উচিত না, না ওনাকে নিয়ে বিতর্ক করা উচিত না? সেটা একটা প্রশ্ন, যে বাংলাদেশের একটা সুযোগ আসছে, এই সুযোগ তো উনি আনে নাই, এই সুযোগটা জাতিসংঘের যে মানে রোটেশনের সিস্টেমেই এসে গেছে, এই সময় উনি ওইখানে ছিলেন। সুতরাং সেই বিষয়ে ওনার বিরাট যোগ্যতা বা সেটা প্রকাশিত হয় না, প্রকাশিত হয় যেটা বাংলাদেশের ভাগ্যচক্রে এটা আসছে। উনি যদি পাস করেন তাহলে তো কিছু ক্রেডিট দিবেন, পাস তো করবেনই মোটামুটি, তো এটা পাস। জিলুর ভাই, এগুলো দিয়ে কিছুই প্রমাণিত হয় না। পুতুলও কিন্তু
পাস করছিল, হুয়ের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পাস করছিল না, পাস করছিল, কিছুই প্রমাণ হয় না। বলেন ভাই। জি না, সেইখানে এই যেটা হলো যে এটা একটা অশুভ কাজ হয়েছে এবং সরকারের জন্য ভালো হচ্ছে না। এই ওনাদেরকে এখন এই দুজনকে বাদ দিয়ে দিতে পারে, ইটস পসিবল। এমন না যে এরা একেবারে অপরিহার্য এবং এরা এমনভাবে প্রধানমন্ত্রী যে কাউকে যে কোনো সময় যে কোনো সময় করতে পারে। ওনারা তো যেমন চায়নায় কি করতে পারলো, চায়নায় ভালো কোনো কিছু করতে পারে নাই। তো এই যে গেল যে ভালো কিছু মিটিংও করতে পারে নাই, আর যেটা আমরা খবর পেয়েছি ইন্ডিয়ার সাথেও সম্পর্ক খুব একটা করতে পারে নাই। তবে যেটা শুনলাম যে উনি যে ভারতে যে গেছিলো সেখানে উনি তো শেখ হাসিনাকে এক্সট্রাডিশনের জন্য দাবি করছে, শেখ হাসিনা এবং সবাইকে। তবে আসাদুজ্জামান কামালকে নাকি ইন্ডিয়া বাংলাদেশের হাতে পৌঁছায় দেওয়ার জন্য একটা এগ্রিমেন্টের মতো আসছে, এটা আসছে। এবং হতে পারে, এবং আসাদুজ্জামান কামাল ওই ইন্ডিয়ার মধ্যেই পালাই রয়েছে, হি হ্যাজ গান না না, আমি বলছি এটা হতে পারে, কারণ আসাদুজ্জামান কামাল সাহেব খুব অসুস্থ, ওখানে তার ট্রিটমেন্ট খরচ খুব বেশি, ইন্ডিয়া এটা নিতে চাচ্ছে না। তোমার জিনিস, তোমার রোগী তুমি নিয়ে যাও, যে ট্রিটমেন্ট করো। আপনি কি মনে হয় যে তিনটে দেশের কথা, মানে এই তিনটে দেশ নিয়ে তো আলোচনার মধ্যে অবশ্যই এখন পাকিস্তানও ঢুকে পড়েছে, টার্কিও ঢুকে পড়েছে এই আলোচনায়। আপনি কি মনে করেন যে বাংলাদেশ এই সম্পর্কগুলো কি ভারসাম্য বজায় রাখতে পারছে? শুনেন, আমি বলি আপনাকে একটা কথা, বা বাংলাদেশে সবার আগে বাংলাদেশ, এই যে বিএনপির যে স্লোগান, সেই জায়গায় বাংলাদেশ এটা তো হচ্ছে না, নিজের স্বার্থ রক্ষা করতে পারছে। আমরা তো দেখতেছি সবার আগে আমেরিকা, সবার আগে বাংলাদেশ পাইলেন কই? সবার আগে আমেরিকা হয়ে গেছে তো। আইসা নিয়ে যা কিছু খরচাপাতি সব আমেরিকার জন্য, বাজেটে যা কিছু টাকা পয়সা সব আমেরিকার জন্য। তো সবার আগে তো আমেরিকা, সবার আগে বাংলাদেশ না তো। শুনেন, আমি বলি জিনিসটা, এই সবার মধ্যে ভারসাম্য রক্ষার দায়িত্ব ডক্টর খলিল নেয় নাই। ডক্টর খলিল এখানে আমেরিকার পারপাস সাফ করতে আসছে। যে বাণিজ্য চুক্তিটা, এটা পরে আলোচনা করবেন আপনি, আমি বললেন যেহেতু, আমি আপাতত ওখান থেকে একটা কথা না শুরু করতে হবে, ওই আলোচনায় আমরা যেতে পারি, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। বাণিজ্য চুক্তি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই। বাণিজ্য চুক্তি এখনো বাস্তবায়িত কিন্তু হয় নাই। বাস্তবায়িত হওয়ার কিছু সিস্টেম আছে, সেটা আপনার উভয় দেশের আইন প্রয়োগ, এই আইনের যারা লোক আছে আইনগতভাবে পরামর্শ নিয়ে তারপরে ওকে করে তারপর বাস্তবায়িত হবে। তো বাণিজ্য চুক্তি বাস্তবায়িত অফিসিয়ালি হয় নাই কিন্তু, কিন্তু খলিল সাহেব কিন্তু পিড়াপিড়ি শুরু করে দিয়ে 42,000 কোটি টাকা চুক্তি করে ফেলেছে। এটা তো বাণিজ্য চুক্তির মধ্যে একটা পার্ট ছিল। তো চুক্তিটা হইতো তারপরে করতো, চুক্তিটা হয়ে তারপরে করতো, আগেই কেন করছে? নত যেন দেখানোর জন্য যে আসলে কিন্তু আমি আপনারটা সব মেনে নিছি, এটা বোঝানোর জন্য। ভাই কার টাকা, ভাই কার টাকা? খলিল সাহেবের টাকা? এটা এই মানুষের টাকা, এটা এই দেশের মানুষের টাকা। কেন আপনি এগুলো করতে গেলেন? ভয়ঙ্কর চুক্তি। আমি তো বললাম এই চুক্তি কোনো সুস্থ মানুষের পক্ষে পুরোটা একবারে এক বসায় পড়াই সম্ভব না। আপনি কিছুই করতে পারবেন না। আপনি রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন, বেচবেন, রাশিয়ায় কিনবেন, আপনি অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। এরকম চুক্তি বাংলাদেশ বাংলাদেশের জীবনে কোনদিন করছে? আমরা বলি কি যে শেখ হাসিনা বঙ্গবন্ধু 25 বছরের গোলামি চুক্তি করছে, আমরা বলি না? ওই গোলামি চুক্তি এটার কাছে শিশু, যার শিশু এটার কাছে। এটা হয়, জিজ্ঞেস করেন বাণিজ্য মন্ত্রীকে, বলবে কি না এটার মধ্যে আমাদের অনেক ভালো কিছু আছে। এই যে দেখেন না, তেল কেনার কথা আপনি বললেন, কিন্তু আমরা তো না চাইতেই যুক্তরাষ্ট্র আমাদের জুনের 13 তারিখ পর্যন্ত অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু 3 মাস করে বাড়ায়। অনুমতি নিতে হবে কেন? ও তাহলে আপনি বুঝছেন, সে বুঝে না তো ভাই, আপনি বুঝলে তো হবে না। এই প্রশ্নটা আপনি করতেছেন, আমি করতেছি। খলিল সাহেব তো চুক্তি করার সময় কয় নাই কাজটা, বশির সাহেব কয় নাই। বশির সাহেব যখন হইলো বাণিজ্য উপদেষ্টা হলো, আমার একজন লোক বলতেছে, এক ব্যবসায়ী, ওনার মতো মেধাবী লোক আমি জীবনে একটা দেখি নাই। আমি মনে মনে বলি, চোর যদি মেধাবী হয়, ওই চোর আপনি ধরতে পারবেন না। তো এগুলো মেধাবী, এমন মেধাবী যে দেশটার যে কীভাবে কী করে দিয়ে গেছে টেরি পেলাম না। আপনি আমাকে এটা বলেন ভাই, এটা কোনো সভরেন কান্ট্রির ক্যারেক্টার হতে পারে যে বলবে উনি অনুমতি দিবেন তারপরে আমি তেল কিনবো? এই যে ওষুধের জেনারিক ওষুধ করতে পারবে না বলতেছে, এই প্যারাসিটামল আপনাকে 20 টাকা দিয়ে কিনতে হবে। আপনার যে জেনারিক মেডিসিন বানাইতে, আমাদের ওষুধ শিল্প ধসে পড়বে একদম ভাই, কেউ কিছু বলে না।
সবচেয়ে দুর্ভাগ্যটা কি জানেন, 300 এমপি, আমাদের 300 এমপি, একজন এমপি ছাড়া কেউ কোনো কথা বলো না, না তাকেও তো বলতে দেওয়া হয় না। তাকে বলতে দেওয়া হলো না। এই যে বড় বড় ডায়ালগ, মানে গোলামি গোলামি বলতেছিল যে আমাদের এনসিপি জামাত, হ্যাঁ, এখন ইন্ডিয়া হলে গোলামি আর আমেরিকা হলে গোলামি না। এই যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লুচ্চামি, এইগুলি কি? ভেরি ব্যাড। ডক্টর চৌধুরী, হতাশ। না ওইটা শোনা যায় না যে ঢাকা না দিল্লি, দিল্লি না কি ঢাকা, ঢাকা ইত্যাদি, ঢাকা না ওয়াশিংটন, ঢাকা ঢাকা, এগুলি কিন্তু আমরা শুনি না। আর একটা জিনিস হলো কি, চুক্তির একটা হলো অর্থনৈতিক দিক, এবং এই চুক্তি হয়তো করতে হইতো যে আপনার যে ট্রেড গ্যাপ ছিল $8 বিলিয়ন, ওইটা পূরণ করার জন্য কিন্তু একটা চুক্তি জরুরি হয়ে গেছিলো। অন্যান্য দেশের সাথে করছে, আমেরিকা যেমন মালয়েশিয়ার সাথে করছে, ভিয়েতনামের সাথে করছে, তা আমাদের সাথেও হয়তো। কিন্তু এইখানে তো আমাদের এই ট্রেড গ্যাপটা পূরণ করতে যায় আমরা সবরেনিটির প্রশ্নে আমরা এই ছাড় দিয়ে দিছি। যেমন আমেরিকা তাদের FDA যে টেস্টটা সার্টিফিকেটটা দিবে, এখানে যে সার্টিফিকেটটা দিবে, ওই সার্টিফিকেট থাকলে এই জিনিস কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে আমরাও নিজেরাও টেস্ট করব, নিজেরা টেস্ট করব, হালালের বিষয় আছে, এটা সেটা আছে, সেই টেস্ট করার কোনোই হবে না, করা যাবে না। যদি কেউ FDA সার্টিফিকেট আলা একটা ওষুধ রেজিস্ট্রেশন করতে চায়, কেউ একটা প্রোডাক্ট আনতে চায়, একটা ফুড প্রোডাক্ট আনতে চায়, আপনি এখানে টেস্ট করতে পারবেন না। তো এটা আমি মনে করি FDA এটা ভালো, একেবারে স্ট্রিনজেন্ট টেস্ট হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আপনার তো একটা সবরেন রাইট আছে, এখানেই আমরা এইটা খেয়ে গেছি, মাইটটা খেয়ে গেছি। না না, এখানে কিন্তু একটা রিলিজিয়াস পয়েন্ট আছে, যে হালালের বিষয়টা আছে। তো হালাল বিষয় আছে না, আপনার যে কোলাজেন, এই যে হাড় থেকে, শুকরের হাড় থেকে, শুকরের চর্বি থেকে, আপনার ওই যে ক্যাপসুলগুলি আছে না, ক্যাপসুলের যে ওই উপরেরটা ওইটা তোই হয় না, কিন্তু জীবন বাঁচানোর জন্য ওটা কিন্তু হারাম না, ওটা জীবন বাঁচানোর জন্য যে কোনো কিছু হালাল না 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 না, আমার তো আমরা তো গরু ইসে দিয়েও করে, আমরা করতেছি না, হালাল আসে, আমরা তো করতেছি। মানে আমার কথাটা হলো কি জানেন, FDA যখন দেখবে, FDA দেখবে টোটাল হেলথ ইস্যুটা, এবং হেলথ ইস্যুটা দেখার জন্য আমাদের জন্য যেটা হারাম সেগুলো তো করতে পারে, এই কারণে যে ওটা যদি সস্তা হয় ওটা জন্য করবে না, তাদের জন্য তো হারাম না, তাদের জন্য তো এবং সস্তা হয়তো হয়েছে। এখন আমার কথা হলো কি, সেই জিনিসটা আমি আমার মতো রিচেক করতে পারবো না, এই রিচেক করার অধিকারটাই আপনাকে দেয় নাই। তাহলে কেমন হলো ভাই? এই সমস্যা আমি কি চেক করতে পারবো না? আপনি আমাকে খাবার দিলেন, আমি কি জিজ্ঞাসা করতে পারবো না যে এটা কি ভাই শুকরের গোশত নাকি? আমি জিজ্ঞাসা করতে দিব না, দিছি খা, এটা তো হলো না। তাহলে ভাই কেমন হলো ভাই? জি ডক্টর চৌধুরী, না, এখানে জিনিসটা হলো যে এই চুক্তি বাংলাদেশের স্বার্থে হয় নাই, দুই চারজন ব্যক্তির স্বার্থে হয়েছে। এই চুক্তি এখনও ফাইনালাইজড হয় নাই। আমার মনে হয় সংসদে এই চুক্তিটা উঠানো উচিত, উঠে আলোচনা করা উচিত, এবং যেসব ক্লজগুলি আছে, নন ডিসক্লোজার যে বিষয়টা আছে, সেইগুলিকেও ওপেন করা উচিত। ওপেন করে আলোচনা করে চুক্তি আমেরিকার সাথে হইতেই পারে, কারণ আমেরিকায় ফাইনালাইজ করা উচিত। যে আমরা একটু শেষের দিকে 2 মিনিট করে জাস্ট ক্লোজিং রিমার্কস মিস্টার মাসুদ কামাল। দেখেন, আমি একটা কথা বলি যে আমরা তো অনেক সমালোচনা করলাম, সমালোচনা তো করবই, বাট মানে ভালো কিছুও কিন্তু হচ্ছে, আমরা কিন্তু আশাবাদী। এখন এই জানি এত কিছু বলার পরেও আমি কিন্তু আশাবাদী গভর্নমেন্ট নিয়ে। আমি আশাবাদী কেন? আমার কাছে মনে হয়েছে 3টা মাস মাত্র আমরা যদি কোনো সমালোচনা করি, এর মধ্যে যদি সরকার মনে করে যে না, সরকারও নিজের মতো করে চিন্তা করবেন, যদি মনে করেন যে না এই সমালোচনাগুলি আমাদের বিবেচনায় নেওয়া উচিত, তাহলে তারা হয়তো চেঞ্জ আনবেন। অথবা আমাদের সব সমালোচনাই যে গ্রহণযোগ্য নাও হতে পারে, না, বা আমরা এই যে কিছু নিজস্ব ব্যাখ্যা থাকবে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে, বাট আমাদের বলার, আমরা যদি না বলি তাহলে তারা বুঝতে পারবে না আমরা বলতে পারছি কিনা সেটা হলো ইম্পর্টেন্ট, এবং তারা শুনছেন কিনা কি করেন দেখি। আমার মনে হয় যে 3 মাস তো এখনই চূড়ান্ত বিচার করব না, বাট আর্গুমেন্টগুলি চলতে থাকুক। এবং আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন 180 দিনের, একটা 180 দিনের মধ্যে হয়তো উনি অনেক কিছু দেখবেন, দেখে হয়তো উনি পরবর্তী সময়গুলি চিন্তা করবেন, এটা আমার ধারণা। এবং আমার মনে হয় যে আমাদের চেঞ্জ কিছু আসবে এবং দেশের জন্য ভালো কিছু হবে। তবে আমার বটম লাইন একটাই, জাতীয় স্বার্থটাকে গুরুত্ব দেন, আর জনগণের স্বার্থটাকে গুরুত্ব দেন। জনগণের অধিকারটা ছিনিয়ে নেন না। নির্বাচন ব্যবস্থাগুলি
এই যে উকিলরা বার কাউন্সিলে, এরা এই যে যারা যে করতেছে কাজটা, কেউ কিন্তু বার কাউন্সিলে নাম নেবে না, নাম নেবে বিএনপির। যে বিএনপি আমলে এই নির্বাচন হয়েছে, এই বার কাউন্সিলে জিতলেই কি হারলেই কি বিএনপি কোম্পানি কি আসে যায়? মাহমুদুর খোকন জিতলেই কি হারলেই কি তারেক রহমানে কি আসে যায়? কিন্তু তারেক রহমানের কিছু হইলে মাহমুদুর খোকন সহ সবারই অনেক কিছু আসে যায়। এই জিনিসটা খোকন সাহেব যদি ভুলে যান, তারেক রহমান উচিত হবে তাদের মনে করাই দেওয়া যে আপনারা কাজটা ঠিক করছেন, আপনারা আমাদেরকে মানুষের কাছে প্রশ্নের মুখে মানে দাঁড় করিয়ে দিচ্ছেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। না, আমি তো অনেক ইস্যুই আছে, আমি একটু এই ওয়াটার সেক্টরটা দু তিন মিনিট সময় ম্যাক্সিমাম। ওয়াটার সেক্টরটা সম্বন্ধে একটু বলি। এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে খাল খনন পদ্মা সম্বন্ধে বলছে, এটা একটা ভালো কাজ হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের যে খাল খননের ইস্যুটা নিয়ে তো মানে খাল খননে একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার আরও কিছু ইমপ্রুভমেন্ট করা যায়। অর্থাৎ নদীর সাথে নদীকে ইগনোর করা যাবে না। খাল তো নদীরই অংশ, খাল তো নদীর সাথে সংযুক্ত থাকে। অনেক ছোট ছোট নদী আছে, মাঝারি নদী আছে, যে নদীগুলি মরে যাচ্ছে। সেই নদীগুলিকে আপনার ব্যবহার উপযোগী করা, অর্থাৎ নৌ পরিবহন উপযোগী করার জন্য একটা ম্যাসিভ একটা উদ্যোগ নেওয়া উচিত। তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতিটা হবে, চাঙ্গা হবে, জব ক্রিয়েশন হবে, এবং রাস্তার উপরে সড়কের উপরে যে চাপ, ওই চাপটাও কমবে। এই লাইনে চিন্তা করা দরকার। এবং ডিস্ট্রিবিউটেড ওয়াটার স্টোরেজ চেইন বা সিস্টেম করা দরকার। যেখানে যেখানে ছোট নদী আছে, বর্ষাকালে পানি আসে, গ্রীষ্মকালে শুকিয়ে যায়, স্পেশালি নর্থ ইস্টে, সেগুলিকে ওয়াটার স্টোরেজ স্ট্রাকচার হিসেবে গড়ে তোলা উচিত। এবং বর্ষাকালের গ্রীষ্মকালে ওখান থেকে পানি দেওয়া যায়, যার ফলে আলটিমেটলি যেটা হবে যে আমরা ভারতের উপরে যে পানির জন্য যে নির্ভরতা, সেই নির্ভরতা হয়তো আমরা ধীরে ধীরে কাটায় উঠতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাচ্ছে, এর জন্য একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। এবং আপাতত 2-3 বছরের জন্য এই চুক্তিটাকে রিনিউ করা দরকার। কিন্তু তারপরে যেমন সারা নদীর পানি অডিট করে, যে শুধু ফারাক্কা পয়েন্টে না, কোথায় কোথায় কত পানি, যে আমরা শুধু ফারাক্কা ব্যারেজের কথা বলি, গঙ্গাতে 8টা ব্যারেজ করা হয়েছে ইতিমধ্যে। ভারত আপস্ট্রিমে 8টা ব্যারেজ করছে, পানি তো এখানে অনেক কমে আসতেছে। সেই জন্য আপনার এই নেপালের যে নদী আসে, কোশি নদী, আপনার ঘাগর নদী, আরও প্রায় 5-6টা নদী আসে, সেই নদীর পানিকে ইউটিলাইজ আমরা করতে পারি। ফারাক্কা পয়েন্টে গ্রীষ্মকালে 40% পানি হলো নেপালকে যাতে ইনক্লুড করতে পারি, এইভাবে একটা স্ট্র্যাটেজি করা দরকার আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপারে। আরও কতগুলো পয়েন্ট আছে যে সময় ভবিষ্যতে আমরা আরেকদিন আলোচনা করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাসুদ কামাল এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার অতিথিদের কথা ধার করেই বলি, আমরা আলোচনা করছিলাম সরকার 3 মাসে কেমন করলো। ভালো মন্দ দুটোই আমরা শুনেছি। যে সময়, সেটা একটা সরকারের মূল্যায়ন করবার জন্য যথেষ্ট নয়, খুবই সামান্য সময়। তবে একটা প্রত্যাশা, আমি ওনাদের কথা ধার করি বলি, যে জনগণের অধিকারকে যেন সরকার কোনোভাবেই ছিনিয়ে না নেয়। কোথাও কোথাও এই লক্ষণটা দেখা গেছে। এটা না দেখতে পারলে নিশ্চয়ই আমাদের সবার ভালো লাগতো এবং সরকারের জন্য ভালো হতো, সরকারি দলের জন্য ভালো হতো। আরেকটা কথা এখানে আলোচনার মধ্যে এসে আমার 2 অতিথি টেবিলের দুপ্রান্ত থেকে বলেছেন যে সরকার প্রধান বা যিনি নেতৃত্ব দিচ্ছেন দেশকে, তিনি ঠিক পথে আছেন, তার অনেক কিছুই তাদের ভালো, সেটাও তারা বলেছেন। কিন্তু একজন মানুষ আসলে সব কিছু বদলাতে পারে না। এরকম একটা দেশ বদলানো, একটা জাতিকে নেতৃত্ব দেওয়া শুধু একজন মানুষের পক্ষে সম্ভব নয়, তিনি চাইলেও সম্ভব নয়। কিন্তু একথাও ঠিক, পাশাপাশি ওই আমরা অনেক ক্ষেত্রে আমাদের ইতিহাসে দেখেছি, ওই একজন মানুষ, ওই যে প্রধান মানুষটি যেরকম হওয়া উচিত, বা আজকে যাকে তুলনা করা হচ্ছে যে এরকম আমরা অতীতে দেখিনি, এরকম মানুষ কিন্তু আমরা অতীতে সেই অর্থে পাইনি। কাজে একজন মানুষ গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে তার পারিষদবর্গ, তার সঙ্গে যারা আছেন তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা নির্ধারণ করতে হবে এই পারিষদবর্গকে কেমন, কাকে তিনি নেবেন, কাকে তিনি বাদ দিবেন, সেটা আসলে ওই একজন মানুষের উপর নির্ভর করে। আসার কথা শুনিয়েছেন আমার অতিথি ডান প্রান্ত থেকে, যে 180 দিন, 90 দিন গেছে, আরও 90 দিন আমরা অপেক্ষা করি, তারপর সে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। সব কথার মূল কথা হচ্ছে যে দেশটা যেন ঠিক পথে চলে, সেটাই আমাদের সবার চাওয়া। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।